ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আসলে কি কি সমীকরণ পাল্টেছে বলে মনে হয়, যে কারণটা আজকে দেখানো হচ্ছে এনসিপির তরফ থেকে? আপনার কাছে এই যুক্তিটাকে কি মনে হয়েছে? দেখুন, বড় রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে এনসিপির আদর্শ এবং জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, তার দিকে তাকালে এইটি আমার কাছে এই যুক্তি ধোপে টিকে না। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং অনেকের জীবন কিন্তু আশঙ্কার মধ্যে আছে। শুধু এনসিপির লোকদের জীবন আশঙ্কার মধ্যে আছে এটি ভাবার কোনো কারণ নেই। দেখুন, যারা টার্গেট কিলিং করে তারা সমাজের অন্য স্তরের মানুষকেও কিল করতে পারে একটা অস্থিরতা তৈরি করার জন্য, অনিশ্চয়তা তৈরি করার জন্য। তাহলে কি অন্য স্তরের মানুষগুলো এখন কম্প্রোমাইজড লাইফে চলে যাবে? সে তার পেশা বন্ধ করে দিবে, সে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাবে? এইসব কথা যখন কোনো রাজনৈতিক নেতা বলেন বা কোনো রাজনৈতিক দল বলেন, তাদেরকে পরিষ্কার আমরা বুঝতে পারি তারা কোন রাজনীতি করতে চাচ্ছেন। আপনি জামাতের সাথে যাওয়া মানেই আপনার জীবনের সুরক্ষা নিশ্চিত হলো। এই বোকার স্বর্গে বাংলাদেশে কে বসবাস করছে? ইভেন আমি এখন বলি, রাজনীতিবিদরা অনেক ধরনের ষড়যন্ত্র করেন। সব হত্যা যে দিনের আলোতে আমরা যা ভাবি তা না। সব হত্যার পেছনে, অনেক হত্যার পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার করার জন্য। এবং ওসমান হাদির তদন্ত ঠিক মতো এগোয়নি, হত্যাকারীদেরকে খুঁজে পাওয়া যায়নি। তারা যেভাবে সীমান্ত ক্রস করেছেন, আমার ধারণা এর পেছনে আরও বড় কোনো শক্তি আছে। শুধু একজন অস্ত্রবাজ মোটরসাইকেলে দুজন লোক ওসমান হাদিকে খুন করে সবার চোখের সামন দিয়ে, তার ভাই তো সেই দিকে ইঙ্গিত করেছেন যে যারা হত্যা করেছে তারাই এটাকে কাজে লাগিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমি আপনাকে পরিষ্কার বলি, আমি পরবর্তী 7 দিন অবলোকন করেছি তাকে গুলি করার পর থেকে তার জানাজা পর্যন্ত, এবং পরবর্তীতে জানাজার পরের 7 দিনও আমি দেখেছি কারা ওসমান হাদিকে ব্যবহার করেছেন, কারা তার হত্যাকাণ্ডকে সুযোগ হিসাবে নিয়েছেন, কারা রাজনৈতিক পোলারাইজেশনের জন্য ওসমান হাদির হত্যাকাণ্ডকে ব্যবহার করেছেন। এটি আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এনসিপির নেতা নাহিদ ইসলাম যেমন করে আজকে সরলীকরণ করছেন যে এই হত্যাকাণ্ডের পরে তাদের মনে আশঙ্কা ঢুকে গেছে জীবনহানির এবং তারা জামাতের আশ্রয়ে চলে যাচ্ছেন, এটি এত সরলীকরণ, এটি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা আশা করি না। তাহলে উনি যে আমাদের লক্ষ লক্ষ মানুষকে জুলাই অগাস্টে রাস্তায় নামতে সাহায্য করেছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করেছিলেন, তাদের জীবনের নিশ্চয়তা কে দিবে? ওনার তো সেই দায়িত্ব নেওয়ার কথা একজন রাজনৈতিক নেতা হিসাবে। তিনি তো, তার সমর্থকরা বলে থাকেন এক দফার জনক। সেই এক দফা শুনে যারা রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছিল, অঙ্গহানি ঘটেছিল, তাদের দায়িত্ব নাহিদ ইসলাম কোথায় নিচ্ছেন? দেখুন, আপনি রাজনীতি করতে হলে আপনাকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, আপনাকে শর্টকাট খুঁজলে হবে না। আপনি আজকে যেটি মৌকা পেয়ে গেছেন, জামাত একটা বড় জোট করেছে এবং এক ধরনের ইসলামী জোশ বাজারে ছড়িয়ে পড়েছে। জামাত তার প্রক্সি দিয়ে 3-4 স্তরে কিছুটা প্রশাসনেও প্রভাব বিস্তার করতে পেরেছে। এগুলো করে কিন্তু আপনার রাজনীতির যে সমীকরণ, সেটিতে আপনি খারাপ করছেন। দেখুন, এনসিপি বিএনপির সাথেও কথাবার্তা বলেছে। এখন বিএনপি বড় দল, বিএনপি 5টি আসন ছাড়া 6টি আসন ছাড়াও একটা নতুন দলের জন্য অনেক বড় ব্যাপার। আপনি খেয়াল করে দেখুন যে যাদেরকে আসন ছেড়েছে, কেউ কেউ একটি আসন পেয়েও তো বিএনপির সাথে রয়ে গেছে। তার মানে নির্বাচনটি এমন জায়গায় যাচ্ছে। এনসিপি বারবার যখন জামাতের পক্ষে যুক্তি দেখাচ্ছে কেন তারা জামাতে জোটে গেল, এখানে খুব বড় বাস্তবতা হচ্ছে জামাত তাদেরকে 30টি সিট অফার করেছে, আর বিএনপি হয়তো সেটি করেনি। বিএনপি হয়তো তার 1/4 করেছে কিংবা আরও কম। কাজেই এনসিপির প্রথম কথা, কেন তার বিএনপির সাথে যেতে হবে, কেন তার জামাতের সাথে যেতে হবে? বাংলাদেশের মানুষ তৃতীয় নতুন রাজনৈতিক শক্তি খুঁজছে। এবং আপনি খেয়াল করে দেখুন, জুলাইতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় কেন নেমেছিল? সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কিছু ছাত্র জমায়েত হয়েছিল বলে। তারা যদি তখন শিবিরের ব্যানারে আসতো, জামাতের ব্যানারে আসতো কিংবা ছাত্র দলের ব্যানারে আসতো, তাদের পক্ষে কেউ দাঁড়াতো না। 16 বছর আমরা দেখি নাই রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে গিয়ে কতটা নাস্তানাবুদ হয়েছেন, কে তার পক্ষে দাঁড়িয়েছে? দেখুন, রাজনীতিতে প্রতারণা করা ভয়ঙ্কর অপরাধ। এনসিপিকে প্রতারণার দায়িত্ব নিতে হবে। আজকে তাদের গুটিকয় মানুষের জীবন নিশ্চিত করার জন্য জামাতের সাথে গেলেন তো আপনি। ওই যে লক্ষ লক্ষ মানুষকে আপনি রাস্তায় নামিয়েছিলেন, তাদের হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? জি।